এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বাকি ফাইনাল মহরণ এবং সেখানে স্পেন যে খেলতে নামবে সেটা আর্জেন্টিনার বিপক্ষের চেয়ে বোধহয় মেসির বিপক্ষে বেশি। আমরা মেসি ভার্সেস স্পেনও যদি দেখি, স্বাভাবিকভাবে এর আগেও আমরা দেখেছি যে অন্য দলের লিডার বোর্ডে যারা আছেন আর্জেন্টিনার একেবারে ভিন্ন, মেসি তিনি সব জায়গায় আছেন। তো এটা আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো আমরা। যেমন ওয়ারজাবাল তাদের হয়ে বেশি গোল করেছেন, কিন্তু মেসি গোল করেছেন আর্জেন্টিনার হয়ে। টপ অ্যাসিস্টে মেসির নাম, কিন্তু সেখানে ওলমো সঙ্গে আপনি ওয়ারজাবালের যদি বলেন গোল প্লাস অ্যাসিস্ট সব মিলিয়ে কিংবা ইয়ামাল তিনি ড্রিবলে এগিয়ে, কি পাসে এগিয়ে, আবার বায়না, তো সব মিলিয়ে ওরা 4-5 জন মিলে খেলেছে। মানে আপনার ওয়ারজাবাল, ওলমো, ইয়ামাল, বায়না, ওলমো, আসলে 5 জন প্লেয়ার মিলে যত পরিসংখ্যান, মেসি একাই তার চেয়ে বেশি। তো এটা কি আসলে আর্জেন্টিনার জন্য কোনো প্লাস পয়েন্ট দেখছেন নাকি এখানে টিম গেমে এগিয়ে স্পেন? ঘটনা হয়েছে, স্পেন যে ফুটবলটা খেলেছেন টোটালি টিম গেম, ইভেন দো মেসির ক্ষেত্রে সেটা হলো ডিফারেন্স। কিভাবে ডিফারেন্স? আপনার মেসি অ্যাজ এ প্লেয়ার আর্জেন্টিনার আমার কাছে মনে হয় কি একদম স্ট্রাইক, সবকিছু তার কাছ থেকে আসে। আপনি যদি দেখেন যে লাস্ট 3 ম্যাচে অ্যাসিস্ট, 2 ম্যাচে 3টা অ্যাসিস্ট, আসলে তাকে দিয়ে সবাই খেলাটাকে গুছাইতে চায়। দেখবেন যে ফাইনাল পাস মেসি ছাড়া আর কেউ দিচ্ছে না বেশিরভাগ। একজনকে দেখতে পারেন, 2জনকে দেখতে পারেন, ম্যাকালিস্টারকে দেখবেন, দিপলকে দেখবেন, না হলে এনজোকে দেখবেন। তারপরে কিন্তু তারা আসলে সেই লেভেলের ডিসিশনটা নেয় না যেটা মেসি নেয়, স্পেশালি ডিউরিং ম্যাচে। তো সেই ক্ষেত্রে মেসির সবকিছু বেশিই থাকবে, এবং মেসি যে কত এফেক্টিভ এটা কিন্তু আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না। ডে বাই ডে আসলে সে আরো বেশি জ্বলে উঠেছেন, এবং স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা থ্রেট স্পেনের জন্য। যেইটাই বলুক কোচ দে লা ফন্তে, যেটাই বলুক যে আমরা মেসিকে 1v1 রাখতে চাই না, আমরা অন্য স্ট্র্যাটেজিতে যেতে চাই, আসলে যখন ম্যাচটা শুরু হবে তখন হয়তো আমরা দেখতে পারবো স্পেন আসলে কিভাবে খেলবে। কিন্তু স্পেনের ফিলোসফি আসলে যেটা তারা করেছেন লাস্ট ম্যাচ ফ্রান্সের সাথে, আমার কাছে মনে হয় সেম ফিলোসফিতেই থাকবে। কারণ তারা উইং প্লেটা যেটা করে সেটাই থাকবে, এবং স্পেশালি বিল্ড আপ প্লেতে তারা ইন বিটুইন মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝখানে যে জায়গাটা নেওয়ার চেষ্টা করে সেটা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আর্জেন্টিনা তাদেরকে কিভাবে হার্ট করবে আমরা দেখেছি। বেলজিয়ামের সাথে আসলে সবচেয়ে উইক পয়েন্ট হলো তারা ক্রসিংয়ে, যখন ক্রস নেবে স্পেনের ডিফেন্ডারদের পজিশন ঠিক থাকে না, প্লাস ডিফেন্ডার এবং মিডফিল্ডের যে প্লেসটা ওই জায়গাটা অনেক গ্যাপ থাকে। তো এটা যদি আপনার বেশিরভাগ করতে পারে, যেটা আর্জেন্টিনা লাস্ট 2-3 ম্যাচে কিন্তু করে দেখিয়েছেন এবং গোলও পেয়েছেন। তো এই ব্যাপারগুলি আসলে মেসি সেই ক্ষেত্রে আপনার ধরেন যদি ত্যাকলুফিকা নামে লেফট উইং ব্যাক থেকে ওভারল্যাপিং করে ক্রস করা, এই জায়গায় 100% হার্ট করতে পারবে। সেকেন্ড হলো যখন স্পেন অপোজিশনের হাফে খেলে উইথ বলে, তখন তাদের কিন্তু বল হারানোর একটা প্রবণতা আছে। যদি সেখানে আর্জেন্টিনা রিগেন করতে পারে, ইফ অ্যাজ সুন অ্যাজ পসিবল কাউন্টার অ্যাটাকে যায়, সেইখানে তাদের 2টা প্লেয়ার থাকে। দ্যাট মিনস আপনি বিহাইন্ড দ্য ডিফেন্ডার এবং গোলকিপার এবং ডিফেন্ডারের মাঝখানে হ্যাভ লটস অফ স্পেস। এবং আর্জেন্টিনা আমার মনে হয় যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যদি বলি তাহলে সিচুয়েশনাল গেম খেলার যে ব্যাপারটা আছে সেখান থেকে নিতে পারে, সেখান থেকে তারা প্ল্যান বি সি তে যে হয়তো সেই জায়গায় চেঞ্জ করতে পারবে। মেসির আরেকটা আমরা একটা রেকর্ড দেখি, যে রেকর্ডে তিনি পিছিয়ে বলা যায়, এটা সম্ভব কিনা। মুলার এখন এই জায়গাটায় হোল্ড করছেন কোন একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড কাপে 1970 13 মানে অ্যাসিস্ট প্লাস গোল মিলিয়ে, যেখানে এখন 8-4-12 দিয়ে মেসি আছেন। তো আপনার কি মনে হয় এরপরে এমবাপ্পে আছেন, তার সামনে তো থার্ড প্লেস ম্যাচ পেলে, ইউসেবিও তারা আছেন, কিন্তু মেসির জন্য এটা টপকে যাওয়া কতটা সহজ বলে মনে করেন? না ব্রাদার, মেসির জন্য ভেরি ইজি। টপকে যদি না যায় সে হয়তো সেই জায়গাটা রিচ করে ফেলবেন এবং সেই ফার্স্ট পজিশনে চলে যাবেন, তাই না? তো আমার কাছে মনে হয় যে মেসি তো আপনার কিছু না কিছু করেই, সেটা হয় অ্যাসিস্ট নাহলে গোল। তো আমার কাছে উই এক্সপেক্ট অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান বা অ্যাজ এ প্লেয়ার মেসি এরকম কিছু করবে যেটা সববার থেকে আলাদা। তবে স্পেনের যাকে নিয়ে ভয় আর্জেন্টিনার, স্পেনের একজনকে নিয়ে তো বেশি ভয় বোধহয়, রদ্রি। কারণ আমরা তার একটু স্ট্যাটটা দেখি, বলেছি তার কথা অনেকবারই, স্বাভাবিকভাবে তাকে কিভাবে আসলে বা আর্জেন্টিনা তার বিপক্ষে লড়বে, কিংবা সে কতটা ভয়ানক হতে পারে, বা আটকানোর যে মেসিদের গোল আটকানোর যে ব্যাপারটা ওভারঅল। কারণ বল স্পর্শ 794 বার, সফল পাসে তিনি এগিয়ে, বল ক্যারি সব জায়গাতেই এবার ওয়ার্ল্ড কাপে তিনি এগিয়ে, শুধু ট্যাকলে আর অ্যাটাকিং থার্ড পাসে তিনি সেকেন্ড পজিশনে আছেন। তো সব মিলিয়ে এই প্লেয়ারটা আর্জেন্টিনার জন্য কতটা আসলে বাধা? এই প্লেয়ারটা আসলে আমার কাছে মনে হয় স্কলানি খুব ভালো বোঝে এবং ভালো জানে যে আসলে তাকে ডিস্টার্ব করার জন্য কাকে নামাইতে হবে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় নাম্বার 6 অ্যাজ এ প্লেয়ার তাকে ধরার জন্য নাম্বার
যে 10 থাকবে আর্জেন্টিনার, আমরা হয়তোবা দেখি যে 4-4-2 ফরমেশনে খেলে, তখন কিন্তু তারা আবার একজন নাম্বার 10 হিসাবে চলে যায়, দেখবেন যে এনজো বা মেকালিস্টার চলে যায় সেই পজিশনে। তো সেই ক্ষেত্রে তার ডিউটিটা থাকবে, প্লাস তার সাথে আলভারেজ, উই হোপ আলভারেজই খেলবে, হয়তোবা পরে লাউতারোকে নামাবে। আমরা এই ভার্সেসে আমরা একটা ডিবেটে যাব যে আসলে আলভারেজ নাকি, হ্যাঁ, কিন্তু আপনি যেটা তো বলছেন এখন যেটা রদ্রিকে আসলে যদি না আটকাইতে পারে, যদি তাকে যদি আনকমফোর্টেবল জোনে না নিতে পারে, দ্যাট মিন্স আপনি কিন্তু সেই ডোমিনেটটা তার কাছ থেকে পাবেন। ইয়ামালের একটা জায়গা আমরা দেখতে চাই একটু, ইয়ামালের একটা রেকর্ড আছে, আমরা তো এমবাপ্পের কথা বলছি আর মেসির কথা বলছি, ইয়ামাল কিন্তু এক জায়গায় অ্যাটাকিং এ একটু এগিয়ে আছেন অনেকের চেয়ে বলা যায়, সেটা হচ্ছে টাচেস ইন দ্য অপোজিশন বক্স, সেখানে কিন্তু বল টাচে তিনি অনেক এগিয়ে 51, এমবাপ্পেও তার কাছাকাছি বা একই, ওয়ারজাবাল আছেন 47, এখানে আপনি দেখেন মেসি 43, ওয়ারজাবাল এবং ইয়ামাল অন্তত অনেকটা এগিয়ে অপোনেন্ট বক্সে বল টাচের ক্ষেত্রে। না আসলে অপোজিশনের হাফে বল টাচ করার কারণ হলো আসলে তাদের দেখবেন যে তারা আসলে একদম কুল অ্যান্ড কাম, তারা তাড়াহুড়া করে না, দেখবেন যে তারা 1-2 করে ইন বিটুইন মিডফিল্ড এবং ডিফেন্ডার, প্লাস সাইড থেকে ক্রস করা, দেখবেন যে তাদের কোনো প্যানিক নাই, তাদের কোনো তাড়াহুড়া নাই, আসলে তাদের একটা গেম প্ল্যান আছে, সেটা থেকে তারা কখনোই নড়চড় হয় না। হয় তারা মিডফিল্ডটাকে ডোমিনেট করে, ইফ তারা যদি না পারে দেখবেন যে ওই খেলার মধ্যেই ডিউরিং ম্যাচের মধ্যে দেখবেন স্পেশালি লেফট সাইড রাইট সাইড ইয়ামেল এবং কোকোরেয়া তাদেরকে ইউজ করার চেষ্টা করে। যখন তারা লেফট সাইড এবং রাইট সাইডে যায়, দেখবেন যে আরজাবালের একটা আলাদা লেভেলের একটা পজিশন নিয়ে যায়, সেটা ডি বক্সের ভিতরে ডিফেন্ডারদের সামনে থেকে, দেখবেন যে সাইডে রান করে, নাহলে মাঝখানে এসে বল নিয়ে 1-2 করে, অলমোর সাথে আবার কোকোরেয়াকে দেয়, নাহলে ইয়ামেলকে দেয়। এই যে ব্যাপারগুলি, এগুলাতে ইনভলভমেন্ট বেশি, এখানে বেশি টাচ হয়ে এই জন্য বেশি অপোনেন্ট টাচ বক্সে। তারা